বন্ধুরা, মানুষের সভ্যতা যত এগিয়েছে ততই যেন একটু একটু করে দূরে সরে গেছে অরণ্য থেকে। অথচ আমাদের ভেতরে কোথাও এক আদিম টান আজও রয়ে গেছে। গভীর জঙ্গলের দিকে, অচেনা পথের দিকে, রাতের নিস্তব্ধতায় ভেসে আসা অদ্ভুত শব্দের দিকে। অরণ্য শুধু গাছপালা বা বন্য প্রাণের আবাস নয়, অরণ্য এক অনুভূতি, এক রহস্য, কখনো ভয়, কখনো আত্ম আবিষ্কারের নীরব দরজা। বাংলা সাহিত্যেও বারবার ফিরে এসেছে অরণ্য। বাস্তবের জঙ্গল কি সত্যিই তেমন? সেখানে কি এখনো লুকিয়ে আছে লোকগাথা, ভয়, রহস্য আর মানুষের সঙ্গে প্রকৃতির এক অন্তরঙ্গ সহাবস্থান? ব্যস্ত শহরের ধোঁয়া, যান্ত্রিকতার ক্লান্তি আর প্রতিদিনের এই একই রকম জীবনের বাইরে কোথাও এখনো নীরবে বেঁচে আছে সবুজের এক গভীর পৃথিবী। সেখানে গাছের ছায়ায় লুকিয়ে থাকে অজস্র অজানা গল্প। আজকে জীবন যখন আরণ্যক, এই শীর্ষক অনুষ্ঠানে আমরা পা বাড়াবো অরণ্যের গভীরে। শুনব পাহাড়, নদী, জঙ্গলের কথা। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যিনি রয়েছেন, তিনি বিশ্বের প্রায় 36টি দেশে ভ্রমণ করেছেন এ যাবৎ। তার মধ্যে অবশ্যই অরণ্য তো রয়েছে। তিনি একজন ভ্রমণ পিপাসু মানুষ তো বটেই, পাশাপাশি তিনি একজন প্রখ্যাত আইনজীবী, ভ্রমণ সাহিত্যিক এবং একজন সমাজসেবক। যারা ভ্রমণ সাহিত্য পাঠ করেন তারা হয়তো অনেকেই তার রচনা পড়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী অমিতাভ মুখোপাধ্যায়। শুনবো এবার জঙ্গলের অনুভব, ভয়, বিস্ময় আর অরণ্যকে ঘিরে কিছু জীবন দর্শনের কথা। চলুন শব্দের পথ ধরে ঢুকে পড়ি এক সবুজ রহস্য লোকের ভিতরে। জীবন যখন আরণ্যক। নমস্কার অমিতাভ বাবু। নমস্কার। কোনো পুঁথিগত সংজ্ঞা চাইছি না, আপনি যেহেতু বহু অরণ্যের সাক্ষী, আপনার কাছে অরণ্যের সংজ্ঞা কি? দেখুন, অরণ্যের সাদামাটা সংজ্ঞা হবে একটা বড় অঞ্চল জুড়ে গাছগাছালির সমাহার। কিন্তু অরণ্যের সংজ্ঞাকে এভাবে সীমাবদ্ধ করা যায় না। অরণ্য আমাদের এই পৃথিবীকে প্রতিনিয়ত অক্সিজেনের যোগান দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড শুষে নিচ্ছে। অরণ্য মানুষের বেঁচে থাকার শর্ত। অরণ্য না থাকলে গোটা পৃথিবী মরুভূমিতে পরিণত হবে। মানব জাতি, পশু পাখি সব বিলুপ্ত হবে অচিরেই। অরণ্য এই পৃথিবীতে বৃষ্টি নামায়, অরণ্য বন্য প্রাণীদের আবাসস্থল। তাই আমার কাছে অরণ্যের সংজ্ঞা হলো এই গোটা পৃথিবীর মাতার মতো। এবারে একটু দেশের বাইরে বেরিয়ে যাই। আপনি আফ্রিকাতেও গিয়েছেন বলে জানি। আফ্রিকার অরণ্য আমাদের কাছে একটি নেশার মতন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেই নেশা আমাদের লাগিয়ে দিয়েছিলেন তার চাঁদের পাহাড়ের মাধ্যমে। তো সেই আফ্রিকার অরণ্যের কথা যদি একটু তুলে ধরেন, এবং সেই অরণ্যের সঙ্গে আমাদের দেশের যে অরণ্য, সেই অরণ্যের মৌলিক কি পার্থক্য রয়েছে? দেখুন, আমি কেনিয়া ভ্রমণ করেছি। কেনিয়া হচ্ছে পৃথিবীর বড় যে অরণ্য এবং বন্যপ্রাণীর যে সংখ্যা, কেনিয়া হচ্ছে কিন্তু গোটা পৃথিবীর শ্রেষ্ঠ বলতে পারেন। যারা বন্যপ্রাণ পছন্দ করেন এই মানুষরা যেখানে যান সেগুলো হচ্ছে অ্যাম্বসলি, মাসাই মারা, লেক নকুরু এবং লেক নাইভাসা। এছাড়াও কিন্তু কেনিয়াতে আরো অনেক জঙ্গল আছে, কিন্তু এই চারটি হচ্ছে সব থেকে বেশি বিখ্যাত। অ্যাম্বসলিতে যেমন আমরা একটা সিংহের পরিবার দেখেছিলাম, 34টা সিংহ ছিল শাবক সমেত। নিজেদের মধ্যে খুনসুটি, শাবকদের মা বাবার উপর ঝাঁপিয়ে পড়া, মানে সিংহ বাহিনী বলা যেতে পারে। একসাথে এতগুলো সিংহকে দেখা, এটা একটা কিন্তু ভাগ্য বলতে পারেন। ওখানে এই যে সাফারি গুলো হয়, এগুলো একটা পপ আপ বলে একটা ভ্যান হয়, যেটা মাথাটা উঁচু করে দেওয়া যায় এবং তাতে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম সামনে আবরণ থাকবে না, এমনকি কাঁচও থাকবে না, সরাসরি দেখতে পাবেন। ওখানটাতে গোটা দৃষ্টিটা আপনার উন্মুক্ত হয়ে যাবে, দেখার সুবিধা হয়। তো অ্যাম্বসলিতে আমরা দেখি সিংহের সংসার ছাড়াও অজস্র জেব্রা, উইল্ডেবিস্ট, জিরাফ, আফ্রিকার হাতি। আফ্রিকার হাতির সাথে আমাদের এশিয়ান হাতির মূল পার্থক্য, আফ্রিকান হাতিগুলো হয় একদম কালো কুচকুচে এবং অনেক বড়, এবং কানগুলো হয় অনেক বেশি লম্বা, মনে হয় যেন একটা কালাপাড় হেঁটে আসছে। এর সাথে আমরা দেখেছি প্রচুর হায়না, বুনো কুকুর। ওখানে জীবনের প্রথম উট পাখি দেখে এর অস্ট্রিচ বলে। তারপরে যাই মাসাই মারাতে। মাসাই মারা হচ্ছে পৃথিবীর সব থেকে নামি জঙ্গল। এত বেশি বন্য প্রাণী এক জায়গাতে পৃথিবীর কোথাও দেখা যায় না। পাশের দেশ তানজানিয়া, সেখানেও দুটি খুব নামি জঙ্গল আছে, সেরেঙ্গেটি, গোরাঙ্গারো। সেগুলো বিশ্বের নাম করা, কিন্তু মাসাই মারা তুল্য মূল্য নয়। মাসাই মারাই। আর ভারতীয় জঙ্গলের সাথে আফ্রিকার জঙ্গলের যেটা পার্থক্য আর কি, আফ্রিকার জঙ্গলের সাভানার নাম সবাই জানেন আর কি, শয়ে শয়ে মাইল জুড়ে তৃণভূমি, আর মাঝখানে কাঁটা জাতীয় কিছু গাছ।
ফলে আপনার দৃষ্টি কিন্তু কোথাও আটকাবে না, যত দূর আপনার দৃষ্টি চলে আপনি কিন্তু বন্যপ্রাণী দেখতে পারবেন। ধরুন ভারতীয় জঙ্গলে একটা বাঘ একটা হরিণকে আক্রমণ করছে, এটা যদি আপনি 300-400 মিটার দূরে থাকেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন না, অন্যান্য যে গাছগাছালি আপনার দৃষ্টিকে কিন্তু আটকে দেবে। এর বাইরেও তো আরো দুটি জঙ্গলের কথা আপনি বললেন। জঙ্গলের মধ্যে একটা বিশাল লেক, এটাকে বলে লেক নকুরু, সোডা ওয়াটার লেক। এখানে আপনি পাবেন পৃথিবীর সব থেকে বেশি যে কনজেশন হয়, আপনি লক্ষ লক্ষ ফ্লেমিঙ্গো একসঙ্গে দেখতে পাবেন। আরো অনেক অ্যাকোয়াটিক বার্ড আছে, জলজ পাখি আছে, পেলিকান আছে। কিন্তু কন্ডিশন যদি ভালো থাকে কোনো কোনো সময় বছরেতে 15 লক্ষ ফ্লেমিঙ্গো কিন্তু এই লেক নকুরুতে এক জায়গাতে জড়ো হয়। আপনি ভাবুন তো, 15 লক্ষ ফ্লেমিঙ্গো এক জায়গাতে, ভাবতে পারেন? না, অসাধারণ একটা অভিজ্ঞতা সঞ্চয় করে আপনি এসেছেন। আচ্ছা, আরেকটি বাকি থাকলো। লেক নাইভাসা। লেক নাইভাসা বিখ্যাত হচ্ছে জলহস্তির জন্য। এটাও একটা বড় একটা লেক, বোটে করে ঘুরতে হয়, আপনি অজস্র জলহস্তি দেখতে পাবেন। আমার সামনে থেকে জলহস্তি দেখা, জলের মধ্যে একটা লেকের মধ্যে। কলকাতার চিড়িয়াখানায় দেখতে অত ভিড় হয়, সেখানে আপনি বলছেন এতগুলো একসাথে। ভর্তি, একদম জলহস্তিতে ভর্তি। আর যারা বোট নিয়ে যান তারা তো অনেক অভিজ্ঞ, শুধু বোটম্যান নন, তারা গাইডও। তারা কোনো কোনো জায়গায় এড়িয়ে চলেন, দূর থেকে দেখিয়ে বলেন যে এই জায়গাটা আমরা এড়িয়ে যাচ্ছি। এই জন্য এই যে জলহস্তিগুলো দেখছেন, এদের কিন্তু সন্তানের জন্ম হয়েছে, সন্তানগুলো এখন খুব বাচ্চা আছে, ওখানে যাওয়া মানে কিন্তু ওরা কিন্তু আক্রমণ করে বসবে, তখন প্রাণ নিয়ে পালানো মুশকিল হবে। এত এত জলহস্তি একটা জায়গাতে বোটে বসে, এটা কিন্তু একটা অবিস্মরণীয় ব্যাপার। একটা কেনিয়ার পাশের দেশ হচ্ছে তানজানিয়া। দুটো দেশকে ভাগ করেছে মারা নদী, যেখানে অ্যানুয়াল মাইগ্রেশন হয়, লক্ষ লক্ষ উইল্ডে বিস্ট এপার থেকে ওপারে চলে যায় সবুজ ঘাসের জন্য, আবার তারা ফেরত আসে। আপনি কেনিয়ার যে বর্ডার অঞ্চল থেকে আপনি পরিষ্কার দেখতে পাবেন কিন্তু সুবিধা গোছানো চাঁদের পাহাড়, যেটা হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো। এটা হচ্ছে আফ্রিকার সব থেকে বড় পর্বত, এবং এটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন, মানে একাই দাঁড়িয়ে আছে। আমাদের হিমালয় বা অন্য পর্বতের মধ্যে কিন্তু পর্বতমালা নয়, একটা বিচ্ছিন্ন ইয়ে, কিন্তু সব থেকে বড়। আর অসাধারণ তার রূপ, সকালের আলো পরে ঝিকিমিকি ঝিকিমিকি মনে হয় আর কি। এটাই কিন্তু বিভূতিভূষণের চাঁদের পাহাড়। আপনি যেটা বললেন যে এই আফ্রিকার জঙ্গলের সঙ্গে আমাদের জঙ্গলের অনেক পার্থক্য রয়েছে, কিন্তু তবুও সুন্দরবন বা কাজিরাঙ্গা বা ডুয়ার্স, এমনকি ভিতরকণিকা, এই চারটি জঙ্গলের কথা যদি আপনার কাছে আমি জানতে চাইলাম, তাহলে এগুলির মধ্যে ঠিক কি পার্থক্য আছে এবং এইগুলির বৈশিষ্ট্য কি? সুন্দরবন ও ভিতরকণিকা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। জোয়ারের সময় জঙ্গলের বিস্তীর্ণ অঞ্চল নোনা জলে ডুবে যায়, আর ভাটায় আবার ভূমিভাগ চটচটে কাদাময়। ম্যানগ্রোভ অরণ্যের এই চরিত্রের জন্য এইসব অরণ্যের গাছপালা অন্যরকম। সুন্দরবনে সুন্দরী, গরান, গেওয়া, হোগলা ইত্যাদি জাতীয় গাছ জন্মায়। সুন্দরী থেকে সুন্দরবন নামটা এসেছে। এবং এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে যে বেশিরভাগ এই সমস্ত গাছের কিন্তু শ্বাসমূল আছে, যেটাকে আমরা এরিয়াল রুট বলি আর কি। ভাটার সময়তে যখন জল চলে যায়, কর্দমাক্ত জমি আর গাছগুলো দাঁড়িয়ে থাকে, তখন শ্বাসমূলগুলো বোঝা যায়। এই শ্বাসমূল দিয়ে এরা শ্বাস নেয় এবং ময়েশ্চার ধরে রাখে, ফলে খাদ্য সংগ্রহ যে ব্যাপারটা, সেটা কিন্তু এই শ্বাসমূল দিয়ে কিন্তু এরা পরিচালনা করে। ভিতরকণিকাও তাই, একটা ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে গেলে কিন্তু দুটো নদী আছে বড়, বৈতরণী আর একটা হচ্ছে ব্রাহ্মণী। এই দুটো নদী দিয়ে নৌকা করে আপনাকে ভিতরকণিকা ঘুরতে হয় আর কি। চাঁদবাড়ি থেকে সাধারণত এটা শুরু হয়। এই মহানদীতে ঘড়িয়াল দেখা যায়, লম্বা মুখালা, যে মানে ঘড়িয়াল আর কুমির, এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে? পার্থক্য আছে। ঘড়িয়াল যদিও কুমির প্রজাতির মধ্যেই পড়ে, কিন্তু গঠন আলাদা। এই লম্বা মুখ হয় ঘড়িয়ালের আর কি, একটু স্ট্রিক হয়, আর কুমিরগুলো একটু তো মোটা সোটা হয়, মুখ হয় চ্যাপ্টা, ছোট মুখ হয়। অ্যালিগেটরের সাথেও পার্থক্য আছে, যেদিন আমেরিকাতে আমরা দেখি আর কি। তো এখানে যে বাংলোগুলো আছে, ডাঙ্গল একটা বিখ্যাত বাংলো, মুক্তি একটা বিখ্যাত বাংলো। এই ডাঙ্গলে থাকার আমার সৌভাগ্য হয়েছিল। সন্ধ্যেবেলাতে দেখছি অজস্র, মনে হচ্ছে টর্চ কেউ জেলে শয়ে শয়ে লোক বোধহয় দাঁড়িয়ে আছে। পরে বোঝা গেল ওগুলো সব হরিণের চোখ জ্বলছে আর কি। ভিতরকণিকা নিয়ে একটা কথা বলি, একাপুলা বলে একটা জায়গা আছে, যেটাকে গহীর মাথা বলা হয়। এই জায়গাটা হচ্ছে একটা দ্বীপের মতো, বালিয়ারির মতো আর কি। গাছপালা আছে, বাবলা জাতীয় গাছ। এই বৈতরণী নদী, ব্রাহ্মণী নদী, ওইখানে বঙ্গোপসাগর মিশছে। এই যে চরটা যেটা পড়ে আর কি, একটা দ্বীপ যেটা তৈরি হয়, এইটা কিন্তু হচ্ছে পৃথিবীর সব থেকে বড় রুকারি, অলিভ রিডলে টার্টলের জন্য। রুকারি মানে হচ্ছে প্রজনন ক্ষেত্র আর কি। বছরের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়টা দিয়ে মোটামুটি এরা ডিম পাড়তে আসে আর কি। একাকুলাতে আমি রাত কাটিয়েছি।
নির্জন একটা দ্বীপ, এবং শুধুমাত্র একজন কেয়ারটেকার ওখানে থাকতেন তখন। তার কাছে একটা ওয়াকি টকি থাকতো, একটি বোট আসতো বন বিভাগের, তার খাবার দাবার দিয়ে যেত, রসদ দিয়ে যেত, আবার সে চলে যেত। আর তারপরে গোটা দিন গোটা রাত ওই কেয়ারটেকার একা। আমি যখন গেছিলাম তখন ওটা প্রজননের সময় ছিল না, কিন্তু প্রজননের সময়তে ওখানে 6 লক্ষ পর্যন্ত কিন্তু অলিভ রিডেড টার্টল আসে ডিম পাড়ার জন্য। বেশ, এবারে বাকি থাকলো কাজিরাঙ্গা এবং ডুয়ার্সের কথা, সেই দুটির কথাও যদি একটু বলেন। কাজিরাঙ্গা এবং ডুয়ার্সের জঙ্গল আর 5টা ভারতীয় অরণ্যের মতনই নাই, কিন্তু বিশেষত্ব হচ্ছে দুটি জঙ্গলে কিন্তু ভারতীয় একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়। আর ডুয়ার্সের জঙ্গলের আরেকটি বিশেষত্ব হচ্ছে চা বাগান, এটা ডুয়ার্সে পাবেন। এবং হচ্ছে যে জল্লাপাড়া যখন যাই তখন আমি হলং বাংলোয় ছিলাম, ওখানে কিন্তু খুব সামনে থেকে বেশ কয়েকটি একশৃঙ্গ গন্ডার দেখার সুযোগ পেয়েছি। কাজিরাঙ্গাতেও দেখেছি। তো এই মূলত পার্থক্য। বেশ, আমাদের ভারতবর্ষে একটি বিখ্যাত জঙ্গল রয়েছে, তা হচ্ছে ভাসমান জঙ্গল। তো সেই ভাসমান অরণ্যের কথা যদি একটু তুলে ধরে। এটা হচ্ছে লোকটাক লেক, এটা হচ্ছে মণিপুরের যে রাজধানী ইম্ফল, সেখান থেকে 52-53 কিলোমিটার দূরে হচ্ছে এটার অবস্থান। ও লেকের মধ্যে ভাসমান সব দ্বীপের মতো আছে আর কি। এগুলোকে বলা হয় ফুমডিস, মাটি, ঘাস এবং জলজ উদ্ভিদ মিলে তৈরি করেছে এক একটা দ্বীপ। এবং সেই ভাসমান জঙ্গলের মধ্যে মানুষও বাস করে এদিকে। মানুষও বাস করে, এবং সেই মানুষদের মূল জীবিকা হচ্ছে মাছ ধরা। ওই লোকটাক লেকের মধ্যে কিন্তু এই জঙ্গলগুলো সব ভাসমান। এটা কিন্তু পৃথিবীর একমাত্র ভাসমান জঙ্গল। এটার আরেকটা নাম আছে কৈবুল লামদেও ন্যাশনাল পার্ক। এখানে আরেকটা জিনিস পাওয়া যায়, এটা পৃথিবীর কোথাও পাওয়া যায় না, ড্যান্সিং ডিয়ার, নাচুনে হরিণ। স্থানীয় মানুষ আছেন যে সাংগাই বলে ডাকেন। এই নাচুনে হরিণ দেখারও আমার সৌভাগ্য হয়েছিল যখন আমি ওই অঞ্চলে ভ্রমণ করি। এক ঝাঁক নাচুনে হরিণ দেখেছিলাম, কিন্তু ওদের নাচ দেখিনি। নাচটা হয়তো বিশেষ সময়তে খুব আনন্দ হলো, তখন এরা নাচে যাচ্ছে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়ার মতো যে শুকনো শালপিয়ালের জঙ্গল আমরা দেখতে পাই, এই যে শান্তিনিকেতনে আসার পথে ইলামবাজারের জঙ্গল, বা বাঁকুড়াতে ছাতনার ওখানে যেতে গিয়ে যে জঙ্গলগুলি রয়েছে, বা বিষ্ণুপুরের জঙ্গল যেগুলি রয়েছে, অথবা পুরুলিয়ার অযোধ্যার জঙ্গল, সেখানেও তো প্রচুর পশু পাখি আছে, বা সেই জঙ্গলগুলো অনেক গহীন জঙ্গল। কিন্তু কোথাও কি এই জঙ্গলগুলো একটু অবহেলিত? মানে এরা কি কুলীন জঙ্গলের তকমা পেল না? দেখুন, এইসব জঙ্গলের বিশালতা কম, কেমন ছাড়া অত ঘনও নয়। জঙ্গলের রাজা হলো রেন ফরেস্ট। এই রেন ফরেস্টের যেটা চরিত্র, সেটা হচ্ছে এত বড় বড় বিশাল গাছ। এই গাছগুলো ভাসমান মেঘকে টেনে নিয়ে এসে বৃষ্টি নামায়। বাংলায় আমরা বলতে পারি বৃষ্টি অরণ্য। এবং হচ্ছে যে মিক্সড ফরেস্ট, যেগুলো আমরা বলি, বহু রকমের গাছ এর সংমিশ্রণ। এইগুলো হচ্ছে আসলে কুলীন জঙ্গল আর কি। আমাজন যে অববাহিকা আর কি, সব হচ্ছে রেন ফরেস্টের অরণ্য। ভারতবর্ষ বহু জায়গায় আছে রেন ফরেস্ট আছে, মিক্সড ফরেস্ট আছেই আর কি। এই মিক্সড ফরেস্টে, রেন ফরেস্টে যত ধরনের প্রাণী পাওয়া যায়, এই যে বাঁকুড়া বা পুরুলিয়ার যে জঙ্গল, তাতে কিন্তু প্রাণীর আধিক্য খুব কম। বন্য শুয়োর পাওয়া যায়, কোথাও সজারিও পাওয়া যায় শুনেছি, কোটরা হরিণও আছে, খরগোশ আছে, কিন্তু বড় যে প্রাণী, সেই প্রাণী কিন্তু এই সমস্ত অরণ্যে থাকে না। এবং এর বিশালতা, গভীরতা, বন্য প্রাণীর অপ্রতুলতা, এইসব কারণে কিন্তু এগুলো কুলীনের তকমা পায়নি। এই যে জঙ্গলের মধ্যে রহস্য, নির্জনতা বা ভয়ের যে পরিবেশের কথা আমরা অনেক বইয়ে পড়েছি বা চলচ্চিত্রে দেখেছি, সত্যজিৎ রায়ের সেই গানটা হেতা দিনেতে অন্ধকার, তো এই যে দিনের বেলা তো যেখানে অন্ধকার থাকে, সেখানে রাতের বেলা কি পরিবেশ থাকে? আপনি কিছুক্ষণ আগেই বললেন যে আপনি রাতের বেলায় জঙ্গলে থাকার অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তো বহু জঙ্গলে তো বহু অলৌকিক গল্প থাকে, তো সেই অলৌকিক গল্পের কথা বা কোথাও ঘুরতে গিয়ে কোনো গাছঞ্চলে পরিবেশের শিকার হওয়া বা সেই অভিজ্ঞতা সঞ্চয়ের কথা যদি একটু তুলে ধরেন আমাদের কাছে। জঙ্গলে নির্জনতা অনুভব করা যায়, এটা যদি করতে হয় তাহলে আপনাকে জঙ্গলের প্রান্ত ধরে একা আস্তে আস্তে হাঁটতে হবে, আত্মস্থ করার চেষ্টা করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কিন্তু জঙ্গলের যে শ্বাস প্রশ্বাস, সেটাকে কিন্তু আপনি আত্মস্থ করতে পারছেন। আর ভয়ের কথা যদি বলেন, যে জঙ্গলে সাপদের বসবাস, সেখানে ভয় তো থাকবেই। আর ভূতের ভয়ের যে অভিজ্ঞতা, আমাদের মতো সাধারণ অরণ্য ভ্রমণিকের পক্ষে অনুধাবন করা মুশকিল। একটা সময় ছিল যখন শিকার নিষিদ্ধ ছিল না, সেই সময়তে রাজাদের সময়, ইংরেজদের সময়তে গাছের মধ্যে মাচা বেঁধে ওরা শিকার করতেন, বিশেষ করে ম্যান ইটিং অ্যানিম্যালগুলো আর কি। সারা রাত ওই মাচায় বসে তাদের মধ্যে অনেকেই কিন্তু একটা অন্যরকম ভয় পেয়েছেন, মানে যেটাকে আপনারা ভূতের ভয় বলতে পারেন। এইটা ওই আপনি শের জঙ্গে বই আপনি পাবেন,
কিনেথ অ্যান্ডারসনের বই পাবেন, জিম করবেটের বই পাবেন। আর রহস্যের কথা যদি বলেন, জঙ্গলের সঙ্গে রহস্য তো জড়িয়ে থাকেই। যেমন জিম করবেটের দ্য টেম্পল টাইগার ও ম্যানিটার্স অফ হুমায়ুন গল্পে এক অদ্ভুত আলোর কথা বলা হয়েছে। করবেট কিন্তু মুক্তমনা মানুষ ছিলেন, তার কিন্তু কোনো কুসংস্কার ছিল না, কিন্তু ওই আলোকে উনি সুপার ন্যাচারাল লাইট বলেছেন। এবং টেম্পল টাইগার ভগ্নদশা এক মন্দিরে কিন্তু প্রতিদিন একটা সময় তার বাঘ আসতো। এই বাঘ কোথা থেকে আসতো, কীভাবে চলে যেত, কেউ জানতে পারেনি। ফলে এগুলো তো অতিপ্রাকৃত ঘটনা। আপনি যখন সাহিত্যের প্রসঙ্গে চলেই এলেন, তখন জঙ্গলের বিষয়ে একটি গল্প, তা হচ্ছে আরণ্যক, এবং সেই আরণ্যকে একটি অংশ রয়েছে যেখানে কিছু ভৌতিক কাহিনীও ওর মধ্যে ঢুকে গিয়েছে। বিভূতিভূষণের এই বিভিন্ন গল্পে অতিপ্রাকৃত ঘটনা রয়েছে। এই সাহিত্যের সঙ্গে জঙ্গলের সম্পর্ক, বা ধরুন সারান্ডার জঙ্গল এবং বিভূতিভূষণের মধ্যে যে সম্পর্ক, এই বিষয়ে যদি কিছু বলেন। সারান্ডার জঙ্গল হচ্ছে আমাদের যে পাশের রাজ্য ঝাড়খণ্ড, এখানকার অবস্থান। এই সারান্ডা শব্দটার মানে হচ্ছে 700 পাহাড়ের দেশ। এর কাছে শহর হচ্ছে চাইবাসা। এখানে কিরিবুরু, মেঘাদাবুরু, কুন্ডি, থলকবাদ, এগুলো হচ্ছে সব নাম করা সব বাংলো। তো থলকবাদে এবং কুন্ডিতে আমার কিন্তু থাকার অভিজ্ঞতা আছে, রাত কাটানোর অভিজ্ঞতা আছে। তার মধ্যে থলকপাদ হচ্ছে সব থেকে বেশি নামি। এই থলকপাদে একদম গভীর অরণ্যের মাঝখানে হচ্ছে যে এই বাংলোটা। ঘর থেকে বেরিয়ে যে বারান্দায় যাবেন, সন্ধে হলেই একটা কেমন যেন ভয় ভয়, গা ছমছম করছে, এর একটা অনুভূতি হবে আপনার। এখানে আগে যে বাংলো ছিল সেটা ছিল ব্রিটিশ আমলের। বিশাল বড় একটা লম্বা বারান্দা ছিল। সেই বারান্দাতে সন্ধ্যেবেলাতে ইজি চেয়ারে বসে আপনি শুনতে পাবেন হায়নার ডাক, বাঘের গর্জন, এবং আপনার বুক কাঁপবে কিন্তু। এবং বিভূতিভূষণের সঙ্গে এই থলকবাদ জঙ্গলের যেটা সম্পর্ক, সেটা হচ্ছে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রায় কিন্তু থলকবাদে যেতেন এবং থাকতেন, এবং তার সঙ্গী হতেন সেই সময়তে ডাক্তার বৈদ্যনাথ গঙ্গোপাধ্যায়। এই বৈদ্যনাথ গঙ্গোপাধ্যায় একটা সময় ছিলেন বার্নপুর ইস্কো, এই যে হসপিটাল, এই হসপিটালে কিন্তু উনি ডাক্তার ছিলেন। এনাকে স্যার বীরেন মুখোপাধ্যায় প্রথম একটা ছোট হসপিটাল তৈরি করে পাঠায় হচ্ছে গুয়াতে। উনি অসাধারণ ভ্রমণ উপন্যাস লিখেছেন 3টি, যেটা চিরদিন কারো, কোয়না, কোয়েল। গোয়া নয় কিন্তু গুয়া, যেখানে লৌহ আকরিক পাওয়া যায়। তো ওর পাশ বয়ে গেছে কারো নদী, সেই নিয়ে কারো, কোয়না, চিড়িয়া বলে একটা জায়গা আছে, ওখান দিয়ে বয়ে গেছে। আর মনোহরপুর, যেখানে কোয়েল নদী বয়ে গেছে। এই কারো, কোয়না, কোয়েল, এই 3টে নদীর নামে চিরদি লিখেছেন। অসাধারণ অনেক ঘটনা আপনি এখন জানতে পারবেন। প্রচুর গল্প বিভূতিভূষণ ওই বাংলায় বসে লিখেছেন। হে অরণ্য কথা খাও, ওনার যে রচনা, সেটা কিন্তু ওই থলকবাদ বাংলায় বসে। আমরা যখন যাই অনেক বছর আগে, তখনও কিন্তু ওখানে যে রেজিস্টার ছিল আর কি, যারা ওখানে গিয়ে থাকতেন, সেই রেজিস্টারে কিন্তু বিভূতিভূষণের সই দেখে এসেছি আমি। সব থেকে কষ্টের কথা, পরবর্তীকালে একটা বিশেষ আন্দোলনের সময়তে এই থলকবাদ এবং কুন্ডি বাংলো জ্বালিয়ে দেওয়া হয়। ফলে আজকে সেই রেজিস্টার থেকে আরম্ভ করে সমস্ত আসবাবপত্র সবই কিন্তু ভস্মীভূত হয়ে গেছে। শুনেছি যে নতুন করে থলকবাদ বাংলো তৈরি হয়েছে, কিন্তু ওটা দেখে আর যেতে ইচ্ছে করে না। আমি আরো একটুখানি সাহিত্যেই থাকতে চাইছি। আপনার মতো সকলের সৌভাগ্য হয় না যে এত পৃথিবী জুড়ে ভ্রমণের। ফলত অনেক মানুষই থাকেন যারা হয়তো সাহিত্যে বা চলচ্চিত্রে ওই জঙ্গল দেখে, পাহাড় দেখে, নদী দেখে, সমুদ্র দেখে ভ্রমণের পিপাসাকে নিবারণ করে। তো পালামো ভ্রমণ, সে ছোটবেলায় পড়েছিলাম সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। এর পাশাপাশি তো আরো অনেক ভ্রমণ সাহিত্য রয়েছে। আপনি নিজে একজন প্রখ্যাত ভ্রমণ সাহিত্যিক। কোন ভ্রমণ সাহিত্যের কথা আপনি তুলে ধরবেন যেখানে জঙ্গলের কথা অনেক বেশি করে উঠে এসেছে এবং যা সকলের পড়া উচিত? প্রথমেই বলবো যে পালামো উপন্যাসের কথা। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বঙ্কিম চট্টোপাধ্যায় কিন্তু অগ্রজ। অসাধারণ উক্তি, যেটা আমরা বিভিন্ন সময় ব্যবহার করি, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, এটা কিন্তু পালামো উপন্যাসের মধ্যে কিন্তু আছে। তারপরে আমি বলবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা। আরণ্য সবাই জানেন, বিহারের পূর্ণিয়া এবং ভাগলপুরের সেই আমাদের গভীর জঙ্গলের পটভূমিতে লেখা একটা সম্পদ বলতে পারেন। তারপরেই যার নাম করবো তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ। জঙ্গলমহল সম্ভবত তার প্রথম লেখা। তারপর অজস্র বই লিখেছেন অরণ্য নিয়ে, যেমন পারিধি, জঙ্গলের জান্নাল, এই সাতকোশিয়া যে অঞ্চল, এই অঞ্চল নিয়ে কিন্তু এই দুটো উপন্যাস। বনজ্যোৎস্নায় সবুজ অন্ধকারে এক অসাধারণ সৃষ্টি। যারা জঙ্গল প্রেমিক তারা নিশ্চয়ই পড়েছেন, অনেকগুলো ভাগ আছে এটা। উনি একটা উক্তি করেছিলেন যেটা আমার মনে কিন্তু গেঁথে গেছে। উনি বলেছিলেন, যার বনে মন আর মনে বন বসেছে তারাই বুঝবে জঙ্গলের কি রূপ। অসাধারণ। একটি বই আছে অরণ্য প্রতীক, চারুব্রত মুখোপাধ্যায়ের লেখা, উড়িষ্যার জঙ্গল নিয়ে। এই যে বইগুলোর নাম করছি, এগুলো কিন্তু সব আমার ব্যক্তিগত সংগ্রহে আছে। যারা জঙ্গল ভালোবাসেন তাদেরকে আমরা বলবো যে এই বইটি সংগ্রহ করে নিজেদের কাছে রেখে দিন। আর একটা বইয়ের নাম করবো
শ্যামল কৃষ্ণ ঘোষের লেখা জঙ্গলে জঙ্গলে, এটাও কিন্তু একটা অসাধারণ বই। জিম করবেটের যে লেখা সব থেকে ভালো অনুবাদ যিনি করেছেন সেটা যে মহাশ্বেতা দেবীর যে অনুবাদগুলো আছে। এছাড়া আছে কেনেথ অ্যান্ডারসনের যে বই, কেনেথ অ্যান্ডারসনের মূলত দক্ষিণ ভারতের জঙ্গল নিয়ে কিন্তু তার যে বাঘের যে অভিজ্ঞতা অসাধারণ, কিন্তু তার লেখাগুলো এগুলো কিন্তু বাংলায় অনুবাদ হয়েছে। এইগুলো হচ্ছে আকর গ্রন্থ বলতে পারে জঙ্গল এবং বন্যপ্রাণ সম্পর্কে। ইংরেজিতে আরো দুটি কথা আমরা পাই, তা হচ্ছে ন্যাশনাল পার্ক এবং স্যাংচুয়ারি। কি পার্থক্য রয়েছে যদি ছোট করে বলেন? জঙ্গল যে সাধারণ যে জঙ্গল সেইটাকে কি বোঝায়, যেমন বাঁকুড়ার জঙ্গল, পুরুলিয়ার জঙ্গল, বীরভূমের একাংশের যে জঙ্গলগুলো আছে এগুলোকে সব জঙ্গল বলে বা অরণ্য বলে। স্যাংচুয়ারি বাংলা হচ্ছে অভয়ারণ্য, যেখানে প্রাণীকুল নির্ভয়ে বসবাস করতে পারে, যেখানে শিকার নিষিদ্ধ। পার্থক্যটা হচ্ছে স্যাংচুয়ারি সাথে ন্যাশনাল পার্কের এইভাবে বোঝাতে হবে, স্যাংচুয়ারিতে মানুষের যাতায়াত, পশুপালন মানে যেটাকে গ্রেজিং বলি আমরা, কাঠ সংগ্রহ ইত্যাদি চলতে পারে। অভয়ারণ্যে কোথাও কোথাও মানুষের বসবাসও আছে, কিন্তু ন্যাশনাল ফরেস্টে সব রকম শিকার নিষিদ্ধ, মানুষের যাতায়াত নিষিদ্ধ, এই অরণ্যে গ্রেজিং নিষিদ্ধ, মানুষের ঘরবাড়ি ইত্যাদি থাকা নিষিদ্ধ। নিয়ন্ত্রিত সাফারি ও গবেষণা চলতে পারে এই জঙ্গলে, এটাকে বলা হয় ন্যাশনাল ফরেস্ট। আর অভয়ারণ্যের সাথে এইটাতে হচ্ছে পার্থক্য আর কি। আচ্ছা, এবার একটু ভৌগোলিক প্রশ্নে আসি। তা হচ্ছে যে একটি দেশের মোট ভূভাগের কত শতাংশ বনভূমি থাকাটা দরকার? একটা দেশের মোট ভূভাগের 33%, 1/3 জঙ্গল থাকা উচিত। ভারতবর্ষে আছে 23%। আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু খুবই করুণ। আমাদের পশ্চিমবঙ্গের যে মোট ভূভাগ তার মাত্র 13% হচ্ছে বনভূমি। জঙ্গলের কথা এলে তো আপনার কথায় বারবার করে বন্য প্রাণীর কথা উঠে আসছে। অনেক জায়গাতেই বন্য প্রাণ শিকার হচ্ছে, চোরা শিকার যাকে বলা হয়। তো এর আইন নিয়ে যদি কিছু বলেন, কারণ আপনি নিজে একজন আইনের বিশেষজ্ঞ। জঙ্গল এবং বন্যপ্রাণ নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ আইন যেটা, সেটা হচ্ছে 1972 সালে যেটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট তৈরি হয়। একটা সময় ছিল দেখুন, লাইসেন্স নিয়ে বন্যপ্রাণীকে শিকার করা যেত, এবং সেই সময়তে কি হতো, একটা বাঘ মারার জন্য আমি একটা লাইসেন্স নিলাম, তারপরে গিয়ে 10টা বাঘ মারলাম, এটা দেখার কেউ ছিল না। যথেচ্ছা হতো নিরীহ প্রাণীগুলোকে হত্যা করার জন্য। 1940 সালে ভারতবর্ষের বাঘের সংখ্যা ছিল 40,000। এত বাঘ মারার পরেও রাজারা মেরেছে, ইংরেজরা মেরেছে। 72 সালে এই সংখ্যাটা নেমে দাঁড়ালো মাত্র 1800, নিষিদ্ধ হয়ে গেল প্রাণী শিকার। ঠিক তার পরের বছরে আর একটা প্রজেক্ট টাইগার নিয়ে 1973 সালে, এই প্রজেক্ট টাইগার করার পরেতে বাঘের সংখ্যা অনেক বেড়েছে। এখনই বলতে পারবো না যে সঠিক সংখ্যাটা কত, তবে এটা 4 থেকে 4,500 মধ্যে এই বাঘের সংখ্যাটা হবে। আপনার মতে জঙ্গলের প্রকৃত রক্ষক কারা? বন বিভাগ, আইন, নাকি স্থানীয় মানুষ? আমার মতে সবাই, বন বিভাগ, আইন, স্থানীয় মানুষ। এবং কোচিং একটা সমস্যা, স্থানীয় মানুষই পারে বিশেষ ভূমিকা নিতে বা বন বিভাগকে খবর দিয়ে এসব নিয়ন্ত্রণ করতে। একটি কথা এখনো খুব জনপ্রিয় হয়েছে, তা হচ্ছে ইকো ট্যুরিজম। এই ইকো ট্যুরিজম বা পর্যটন আমাদের যা যুগ যুগ ধরে চলছে, এই ভ্রমণ করতে গিয়ে সত্যি কি জঙ্গল রক্ষা পাচ্ছে, নাকি কোথাও ক্ষতিও হচ্ছে এই এত ট্যুরিজমের জন্য? এখন পর্যটনের যে অবস্থা, তাতে এটাকে ওভার ট্যুরিজম বলা যায়। প্রত্যেকটা জায়গাতে ঠিক ঠিকই রিস্ক। এই জঙ্গল কেটে আমরা দেখছি বহু জায়গাতে রিসর্ট বানানো হচ্ছে। বাঁকুড়ার এক জঙ্গলে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই হোক আর কি, তাতে দেখেছি পুরো জঙ্গল কেটে একটা রিসর্ট তৈরি করা হয়েছে। তো এই ব্যাপারে একটু বন বিভাগের একটু সতর্ক হওয়া উচিত। চারদিকে প্লাস্টিক পড়ে আছে, চিৎকার চেঁচামেচি, অনিয়ন্ত্রিত সাফারি, এসব বন্ধ হওয়া উচিত। গির অরণ্যের একটা অভিজ্ঞতার কথা বলি। গির অরণ্য হচ্ছে গুজরাটের, যেখানে একমাত্র এশিয়াটিক লায়ন পাওয়া যায়। সেখানে যখন সাফারিতে যাই, দেখি একদল সিংহ নির্জীব, ওখানেই তারা থাকে, এবং হচ্ছে যে ওরা খাবার পায় বলে ওখানে থাকে। সিংহের যে সিংহত্ব আমার কাছে একদমই মনে হয়নি যে এরা কোনো বন্য প্রাণী। নিরামিষ সিং, নিরামিষ সিংহই বলা যায়। বন্যেরও বনে সুন্দর, সেই ব্যাপারটা না করে শুধু ট্যুরিস্টদের দেখাবার জন্য এই যে প্রবণতা, ইকোসিস্টেমটা নষ্ট হচ্ছে। বনভূমি ধ্বংস তো মানুষই করে। কেন মানুষ বোঝে না যে এই জঙ্গল, এই বন মায়ের সমান, দায়িত্ব সবারই, কিন্তু সব থেকে বেশি দায়িত্ব হচ্ছে মানুষের। একদমই তাই। ভারতীয় জঙ্গলের ও বন্যপ্রাণের কথা বলতে গেলে আপনি যদিও কিছুক্ষণ আগে তার কথা উল্লেখ করেছেন, দ্য গ্রেট জিম করবেটের কথা, কি বলবেন? জিম করবেট হচ্ছে ভারতবর্ষের জঙ্গল এবং বন্যপ্রাণীর বিষয়ে এক প্রবল প্রতিম মানুষ। অকৃতদার এই মানুষটি বোন ম্যাগিকে নিয়ে বসবাস করতেন সারদা নদীর তীরে, কালাধুঙ্গি বলে একটি ছোট্ট জায়গাতে। এই নদীটাতে প্রচুর মহাশোল মাছ পাওয়া যেত, ছিপে করে এরা ধরতেন আর কি। এবং জিম করবেট সম্পর্কে যারা জানেন না অত ভালো করে, উনি নিজের আনন্দের জন্য কিন্তু জীবনে কোনো শিকার করেননি। এইটা হচ্ছে সব থেকে বড় বিষয়, কিন্তু জিম করবেটের বড় মহত্ব। যখনই উনি শিকার করেছেন তখনই কোনো ম্যানিটারকে মেরেছেন, যে ম্যানিটার মানুষের পক্ষে দুর্বিষহ হয়ে উঠেছিল,
তাদেরকে শুধু উনি মেরেছেন। মানে শিকারটা তাকে যে বিলাসিতা নয়, না। রক্ষা করার ছিল। মানুষকে রক্ষা করার জন্য তার যে বইগুলো আছে সেগুলো তো জঙ্গল নিয়ে অবশ্যই একটা সেই সময়ের চিরায়ত ইতিহাস। ম্যান ইটিং লেপার্ড অফ রুদ্রপ্রয়াগ মানে যে বইটি আর কি, এই বইটার সম্পর্কে আমি বলি। ওখানে যে ওই লেপার্ডটা ছিল আর কি, হিল পার্কের নাম করা হয় কর্বেট ন্যাশনাল পার্ক, যেটা এখন উত্তরপ্রদেশে অবস্থিত। এটা একটা মহান মানুষ, মানব প্রেমিক, পশু প্রেমিক। 1955 সালে উনি মারা যান। একদম সব শেষে যে প্রশ্ন আপনার কাছে থাকবে তা হচ্ছে, জঙ্গল ভ্রমণে কি কোনো মানসিক শান্তি পাওয়া যায়? এবং আমাদের যারা শ্রোতা বন্ধু, যারা হয়তো ছোটখাটো জঙ্গলে হয়তো অনেকে গেছেন কিন্তু গভীর অরণ্যে এখনো প্রবেশ করেননি বা রাত কাটাননি জঙ্গলে, তাদের সকলকে এই জঙ্গল সম্পর্কে বলতে গিয়ে সবশেষে কি বার্তা দেবেন? দেখুন, অরণ্যকে গভীরভাবে অধ্যয়ন করলে অবশ্যই মানসিক শান্তি পাওয়া যায়। নতুন একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে ফরেস্ট বাথিং বলে একটা শব্দ পাবো, মানে অরণ্য স্নান। এটা কেমন অদ্ভুত লাগছে না? কিন্তু অরণ্য স্নান এটা কিন্তু একটা বিষয়। এখন একটা আপনাকে অরণ্যের মধ্যে দিয়ে একা হেঁটে যেতে হবে, একদম বিভোর হয়ে, এবং আপনাকে মনে করতে হবে ওপর থেকে স্নিগ্ধ বাড়িধারা এসে আপনার গোটা শরীর সিক্ত করে দিচ্ছে, আপনি অবগাহিত হচ্ছেন। এটা যদি করতে পারেন, সেই গভীরতা আপনার মধ্যে থাকে, সেই ভালোবাসা আপনার মধ্যে থাকে, তাহলে আপনি কিন্তু অনুধাবন করবেন। একা যেতে হবে, কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে 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 আস্তে আস্তে হাঁটতে হবে। এটা তো মেডিটেশনের মতো শোনাচ্ছে। মেডিটেশনের মতো। আর একটা জিনিস, একটা নতুন ট্যুরিজমের দিক খুলেছে, সেটা বলছে ওয়ার্কেশন। ওয়ার্কেশন মানে কাজ করতে করতে ভেকেশন না উদযাপন করা। কীভাবে আপনি সেটা করবেন? না হয় কোনো জঙ্গলের কাছে আপনি চলে গেলেন, থাকার একটা ব্যবস্থা আছে, তার পাশ দিয়ে নদী বইছে, সেখানে বসে আপনি ল্যাপটপ নিয়ে কাজও করছেন এবং আপনি জঙ্গলকেও দেখছেন, তাতে আপনার দুটো কাজই হচ্ছে। মানসিক শান্তি খুঁজে তো মানুষ ওয়ার্কেশন করছেন। আপনাকে অরণ্যকে ভালোবাসতে হবে, অরণ্যের প্রয়োজনীয়তা বুঝতে হবে। যেদিন অরণ্য থাকবে না, পৃথিবী মরুভূমি হয়ে যাবে। যেমন আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, বাবা মাকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, ফলে সেইভাবে কিন্তু অরণ্যকে ভালোবাসুন। তাহলেই দেখবেন কিন্তু এই অরণ্য কিন্তু আরও অনেক বিস্তৃতি লাভ করবে, মানুষের মঙ্গল হবে এই অরণ্য। অজস্র ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আজকের এই দীর্ঘ আড্ডায় আমরা যেন একটু হেঁটে এলাম অরণ্যের ভিতর দিয়ে, কখনো শুকনো শালবনের পথ ধরে, কখনো কাদামাটির ম্যানগ্রোভে, কখনো দূরের কোনো পাহাড়ি জঙ্গলের নিঃসঙ্গ অন্ধকারে রেইন ফরেস্টে। বুঝতে পারলাম জঙ্গল শুধু দর্শনীয় স্থান নয়, জঙ্গল আসলে মানুষের অহংকার ভাঙার এক মহাবিদ্যালয়। সেখানে মানুষ বুঝতে শেখে পৃথিবী শুধু মানুষের জন্য নয়। আরণ্যকের সত্যচারণের মতোই হয়তো আমাদেরও মাঝে মাঝে মনে হয় সভ্যতার কোলাহল থেকে দূরে কোথাও এখনো প্রকৃতি নিজের গোপন ভাষায় কথা বলে চলেছে। আর সেই ভাষা শুনতে গেলে দরকার শুধু চোখ নয়, দরকার সংবেদনশীল মনের। আজকের আমাদের অতিথি ছিলেন প্রখ্যাত আইনজীবী, সমাজসেবক, ভ্রমণ সাহিত্যিক এবং নিপাট ভ্রমণ পাগল একজন মানুষ, শ্রী অমিতাভ মুখোপাধ্যায়। তিনি আজকে তার যে অভিজ্ঞতার দরজা আমাদের সামনে খুলে দিলেন, তার কথা শুনতে শুনতে আমরা চলে গিয়েছিলাম সবুজ বনানীর মধ্যে এক সাফারিতে। আজকের মতো এখানেই শেষ করছি জীবন যখন আরণ্যক এই শীর্ষক অনুষ্ঠান। ভালো থাকবেন সকলে।